কিছু ভিক্ষুক ভিক্ষা করে 5 তলা ভবনের মালিক হয়ে তারা আওয়ামী লীগের সময় দালালি করছে, আওয়ামী লীগের এখনো ভারতের তারা রয়ের দালালি করে যাচ্ছে। এখানে দুটো পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো ওই ঠিকাদার ধরে নিলাম সেটা ইবলিস, খারাপ লোক। তো তার বাবাকে লাইসেন্স পাওয়ারে তার কাজ পাওয়ার সুবিধা হয় কেন হয়? এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা কেন গড়ে উঠলো? প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে 15 কিংবা 20 সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে সেটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে। শুধুমাত্র প্রধান উপদেষ্টা তার চয়েস মতো বাকিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না। প্রিয় দর্শক, নতুন একটা খবরে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না ভিডিওতে মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বেশি দেরি না করে চলুন দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিও। প্রশাসক নিয়োগে হাসনাত আব্দুল্লাহ গ্রেপ্তার হলো। হাসনাত আব্দুল্লাহর এই যে মাসে 50 লাখ টাকার ইনকাম, কিছু ভিক্ষুক ভিক্ষা করে 5 তলা ভবনের মালিক হয়ে তারা আওয়ামী লীগের সময় দালালি করছে, আওয়ামী লীগের এখনো ভারতের তারা রয়ের দালালি করে যাচ্ছে। এর পরেও তিনি বিলাসবহুল জিন্দেগি যাপন করেন না। ওনার মতো মহৎ ব্যক্তি দুনিয়ায় আর কেউ আছে কিনা আমার জানা নাই, যে সে টিউশনি বিক্রি করে, নোট বিক্রি করে প্রত্যেক মাসে 50 লক্ষ টাকা ইনকাম করে। তো যে হাসনাত আব্দুল্লাহ 50 লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করে, সে তো বিলাসবহুল জীবনযাপন করবে, এটা স্বাভাবিক। তাহলে প্রথম আলো হয়তো ভুল লেখা নাই, সেটা বলতে হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ যদি বলে যে আমি এত টাকায় নোট বিক্রি করি না, তাহলে প্রথম আলো ভুল লেখছে। এখন হাসনাত আব্দুল্লাহকেই সিদ্ধান্ত নিতে হবে, সে যে 3 মাস আগে বক্তব্য দিচ্ছে সেটা সঠিক, না এখন যেটা বক্তব্য দিচ্ছে সেটা সঠিক। তারা না খেয়ে আছে, না আর অন্যান্য কিছু করতেছে, সেটা সঠিক। এই বিষয়গুলো হাসনাত আব্দুল্লাহ নিজেকেই পরিষ্কার করতে হবে। কারণ সে যদি ভুলে যায় 3 মাস আগে তার বক্তব্য কি ছিল আর এখন তার বক্তব্য কি, সেগুলো তো আসলে দুঃখজনক। অবশ্যই হাসনাত আব্দুল্লাহর এই জায়গায় নিজের জায়গা থেকে নিজের অবস্থান সরে যাওয়া, এটা প্রশ্নবিদ্ধ করে তাকে নিজেকে। এখন নিজে যদি নিজের প্রশ্নবিদ্ধের জায়গা তৈরি করে, সেটা তো আমরা কোনো কিছু বলতে পারি না। এখন দেখেন হাসনাত আব্দুল্লাহ একদম নর্মাল জীবনযাপন করে, ঠিক আছে, সেজন্য আমরা দেখতে পাই অনেক দামি দামি গাড়িতে ঘোরাফেরা করেন, ওনারা দামি দামি পোশাক পরেন, দামি দামি জুতা গায়ে পরেন পায়ে। এছাড়াও বিলাসবহুল গাড়ি দিয়ে শোডাউন করেন, বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় হোটেলে ওনারা রাজনৈতিক কার্যক্রম চালান। ওনারা খুবই দরিদ্র, ওনাদের বিলাসবহুল কোনো জিন্দেগি নাই। আমরা যারা আছি, আমরা খুব বিলাসবহুল জিন্দেগি যাপন করতেছি। বিশ্বাস যদি না হয় আমাদের দিকে তাকায় দেখেন, আমাদের অফিসের দিকে তাকায় দেখেন, আর আমরা যে সকল গাড়ি দিয়ে বের হই ঢাকা শহরে, সেই গাড়ির দাম কত সেটাও আপনারা একটু হিসেব করবেন। আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না, কারণ ওনারা সাংবাদিক প্রতিষ্ঠান, ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন, তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইট আছে, সেই প্লেইট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এটা ছাড়া আমার কিছু বলার স্যার, এখানে একটা ব্যাপার যে অনেকে বলছে এর মাধ্যমে আওয়ামী লীগের আমলের নির্বাচনকে অনেকে ভোটারবিহীন বা অবৈধ নির্বাচন বলছে, এটা লিগালাইজ করা হলো। আপনি কি মনে করেন? এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার। এটা আসলে যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস। কোনো একজন ঠিকাদার তার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবাকে দিয়ে লাইসেন্স করিয়েছে এবং 16 মার্চ হয়েছে। এখানে দুটো পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো ওই ঠিকাদার ধরে নিলাম সেটা ইবলিস, খারাপ লোক। তো তার বাবাকে লাইসেন্স পাওয়ারে তার কাজ পাওয়ার সুবিধা হয় কেন হয়? এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা কেন গড়ে উঠলো? তার বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করা যায়, এই চিন্তাটা তাদের মধ্যে কেন আসলো? কারণ এর আগে রাজনৈতিক আমলে তাদের বাবা ছেলে সেই এনসিপির মিটিংয়ে প্রধানমন্ত্রী ছিল, অতিথি ছিল তার বাবা। তার বাবা এনসিপি করেন না? উনি একটা স্কুলের হেডমাস্টার, যে কোনো স্কুলের হেডমাস্টার কিন্তু একটা ফুল টাইম জব। একজন হেডমাস্টার এনসিপি মিটিংয়ে প্রধানমন্ত্রী হয় কিভাবে? আচ্ছা হলো, উনি তো এনসিপি করেন না। উনি কয়েকদিন আগে বলছেন যে উনি যে রাজনীতি এখন আসবেন না, যদি আসেন তাহলে এনসিপিতে আসবেন, তার কোনো গ্যারান্টি কিন্তু নাই, উনি বিএনপিতে যেতে পারেন। অনেক লোক নিকোশন এখানে আসছে, তাহলে ওনার বাবা এনসিপিতে আসলো কেন? উনি কেন আসতে যায় না? তাকে এনসিপি আনলো কেন? তাহলে খেয়াল করেন, কারণ ওনার বাবা যদি সজীব ভুয়া না হইয়া, ওনার পুত্র সজীব ভুয়া না হইয়া, এলজিডি মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা না হইয়া, উনি যদি পাবলিক হতেন, ওই এনসিপিতে না থাকতেন, তাহলে কেন তো আনতো না? ওই এলাকায় উনি একমাত্র হেডমাস্টার না, যেটাকে ফেমাস। তাহলে উনি কিন্তু ব্যবহৃত হয়ে আসছেন, উনি ব্যবহৃত হওয়াতে অভ্যস্ত হয়ে গেছেন। কিসের বিনিময়? কিছু একটা বিনিময় মূল্য এখানে আছে। আচ্ছা, এটাও বাদ, উনি তো মন্ত্রণালয়ের লোক। এর পাশাপাশি আপনার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এখানে সংবিধান সংশোধনীর বিষয়টাও যদি যুক্ত করা হয়, আমরা বলছি সেটাতেও আমরা একমত। এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে
একটা বিষয় আলোচনা উঠে এসেছে যে আমরা বলেছিলাম যে সংবিধান তো কোনো রাজনৈতিক দলের বিষয় না, এটা গোটা জাতির বিষয়, এর জন্য একটা জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। এবং সংবিধান যেহেতু পিপলস উইল, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি এই পিপল বা জনগণের একটা সমর্থন থাকা দরকার। এখানে আমরা বলেছি যে এই পার্লামেন্টের 2/3 পাশাপাশি সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়, সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে, আমরা এই প্রস্তাবনাও দিয়েছি। এবং সবচেয়ে এই বিশেষ করে সংবিধান এবং নির্বাচন কমিশনের জায়গা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেটা আমরা বলেছি যে বাংলা এবং ইংরেজি মিলিয়ে নামটা ওয়ার্ড দেখে, যেহেতু জাতীয় সাংবিধানিক পরিষদ হতে পারে, আর ইংরেজিতে এসেছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যে নামটার সংশোধন যে জাতীয় সাংবিধানিক পরিষদ করা। এবং এই পরিষদকে আপনার কার্যকর করার জন্য এখানে যেটা বর্তমানে বলা আছে যে সাংবিধানিক কমিশন, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান, তাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টা নিয়োগ। এখানে আমরা দুটো বিষয় অন্তর্ভুক্ত করেছি যে প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে 15 কিংবা 20 সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে, সেটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে। শুধুমাত্র প্রধান উপদেষ্টা যে তার চয়েস মতো বাকিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না। একই সাথে যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 3 বাহিনীর পাশাপাশি পুলিশ প্রধানের নিয়োগটা আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি। এখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার কিংবা আপনার এই নির্বাচনকালীন সরকারের মেয়াদ সংবিধান সংশোধন কমিটি এবং নির্বাচন সংস্কার কমিটি, দুইটাতে দুই ধরনের মত এসেছে। আপনারা জানেন এক জায়গায় 3 মাস এক কমিশন বলেছে, আর এক কমিশন 4 মাস। আমরা বলছি এটা 4 মাস করা যায়। এবং এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকারটা বা কেয়ারটেকারের সময় স্থানীয় সরকার নির্বাচন করাটা এই 4 মাসের মধ্যে অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। তবে এইবারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হলে স্থানীয় নির্বাচনটা এইবার করা যেতে পারে, কিন্তু এটা যে 4 মাসের কিংবা 3 মাসের অন্তর্বর্তীকালীন সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্টের অধীনে এটা সম্ভব না। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে স্থানীয় সরকার বিশেষ করে বিভাগটা কার্যত যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এখানে আসলে কার্যত স্থানীয় সরকারের উপরে খবরদারি কিংবা তাদের নিয়ন্ত্রণ ছাড়া ওইভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় খুব বেশি সহায়তা স্থানীয় সরকার করছে না। সেক্ষেত্রে স্থানীয় সরকার একটা স্বতন্ত্র কমিশন গঠনের কথা বলা হয়েছে, আমরা এটার সাথে একমত পোষণ করেছি। এবং আমরা যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, সেখানে নিম্নকক্ষে 100 নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়ে আমরা একমত হয়েছি। তবে প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ঘূর্ণায়মান পদ্ধতিটাকে আমরা সঠিক মনে করছি না। আমরা বলছি যে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ফিক্স করে দেওয়া যায়, প্রত্যেক রাজনৈতিক দলকে আপনার বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা যে তারা ন্যূনতম 1/3 কিংবা 30% নারী তারা মনোনয়ন দেবে, এইটা আমরা বলেছি। একই সাথে আপনার আমাদের যে উচ্চ কক্ষে আপনার 100 জন সদস্যের সংসদ সদস্যের মধ্যে বলা ছিল যে 50% বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ক্যাটাগরির লোকেরা নিয়োগ পাবে। সেখানে আমরা বলেছি যে এইটা বিজয়ী পার্টির উপরে অনেক ক্ষেত্রে বা রাজনৈতিক দলগুলোর উপরে